গোপনে ডাক্তার ইউনূস এবং আসিফ নজরুল দেশ চালেন আজ রাতে, এই নিয়ে তারেক রহমান ফেঁসেছেন। আজকে আমাদের একটা বিদায়ী বৈঠক ছিল। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূস দেশ থেকে চলে যাচ্ছেন এবং দেশে একটা অস্তিত্ব। এদিকে আজ হঠাৎ ডক্টর ইউনূস বাংলাদেশ ছেড়ে চলে গেলেন। এই নিয়ে তারেক রহমান বিপদে পড়ে দেশের প্রত্যেকটা জনগণ তারেক রহমানের উপর আক্রমণ করছে। অন্যদিকে আসিফ নজরুলও আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন আজকে। ইউনূস অ্যান্ড গং বলতে হবে, কারণ তারা যেভাবে সংবিধান লঙ্ঘন করেছেন, যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন, যেভাবে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়েছেন, যেভাবে হাজার হাজার কোটি টাকা পাচারে দুর্নীতি করেছেন, এই ইউনূস অ্যান্ড গং এদেরকে বিচারের আওতায় আনতেই হবে এবং এরা কোনোভাবেই যেন পালাতে না পারে। আর যদি পালিয়ে যায়ও তাতেও কিন্তু তারা কোনোভাবেই রেহাই। যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। গণভোট হয়েছে, এটা পুরাটাই কথা, এর কোনো খণ্ডিত অংশ আমরা বাস্তবায়ন করতে চাই। দেশটা তো সংসদ থেকেই পরিচালিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের দায়িত্ব নিয়ে তারেক রহমান হয়তো সাম্প্রতিক সময়ে সব থেকে বড় বিস্ফোরণটি ঘটিয়ে দিয়েছেন। তার মানে ভাবেন, এখনো সংসদ সদস্যরা শপথ নেয় নাই, তারেক রহমানের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হয় নাই, প্রধান বিরোধী দলীয় যে জোট, সে জোট রাজপথে নেমে পড়ছে। বাংলাদেশের এই কঠিন সময়ে ডক্টর ইউনূস আজকে দেশ ছাড়েন। গত 2 দিন আগে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে তারেক রহমান 200-র অধিক আসন পেয়ে বিজয়ী হয়েছিল। এইটাকে কেন্দ্র করে জামাতে ইসলামী আরও যে দলগুলো রয়েছে এনসিপির, তারাও রাজপথে নামে আন্দোলন করতে দেশের সরকারের উপর যে একটা বুট চুরির মাধ্যমে বা একটা স্বৈরাচারের মাধ্যমে নাকি তারেক রহমানকে বিজয়ী করা হয়েছে। এইটাকে কেন্দ্র করেই আজকে ডক্টর ইউনূস কঠিন একটি সিদ্ধান্ত নেন। আসিফ নজরুলও চূড়ান্তভাবে একটি বক্তব্য দেন, বিদায়ী বক্তব্য। অন্যদিকে তারেক রহমান যে বিপদে পড়ে যায় এই দুইজনের বিদায়ে, সেইটাও দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আচ্ছা, আমি একবার বলি, আজকে আমাদের একটা বিদায়ী বৈঠক ছিল। আমরা এখানে কোনো মেজর কোনো ডিসিশন নেওয়া হয় নাই। আমরা আমাদের কাজকর্ম একটু রিফ্লেক্ট করলাম, তারপর আমাদের শপথ অনুষ্ঠান সম্পর্কে সবাইকে অবহিত করা হলো। আমরা আমাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম আর কিছু সিদ্ধান্ত ইম্প্যাক্টটা আলোচনা করলাম। তেমন মেজর কিছু না, এটা সবাই একসাথে হয়ে শেষ বৈঠক করার মতোই। আর শপথের ব্যাপারে আপনারা নিশ্চয়ই জানেন, মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। খুব সম্ভবত যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যেটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। আর হচ্ছে এর পরপরই বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে যে ওনারা ওইখানে বসেই ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30-12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। সেটা আমি এখন পর্যন্ত যতটুকু জানি সেটা রাষ্ট্রপতি করার কথা উনি করবেন 4টার সময়। আর কারা কারা আমন্ত্রিত হবে এটা আপনার কনভেনশন অনুযায়ী যাদের আমন্ত্রণ করার কথা তাদের করা হবে। এটা ক্যাবিনেট ডিভিশন দেখছে, আমি এটা ক্লিয়ারলি বলতে পারবো না। আমার এটা সম্পর্কে কোনো জানা নাই। আমি শুধু আজকে শুনেছি যে আমার মিটিংয়ে যেটা শুনেছি সেটা হচ্ছে এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তাদের পক্ষ থেকে সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। আর আপনি যেটা বললেন কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে আমি কিছু জানি না। দক্ষিণ প্লাজা যে মন্ত্রী সার্ক কান্ট্রির মধ্যে ভারত করে না। হ্যাঁ, দক্ষিণ প্লাজায় শপথের শপথ দেখেছে বঙ্গভবনে। দক্ষিণ প্লাজা শপথ যেটা, এটা বিএনপি আপনার এই অভিপ্রায় ব্যক্ত করেছিল। আমার ধারণা সেটা হচ্ছে যেহেতু আমাদের এই সংসদটা একটু ভিন্ন, আমরা জুলাইয়ে ছাত্র জনতার যে আত্মত্যাগ, এই গণ অভ্যুত্থান, অনেক আত্মত্যাগ, অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক আপনার প্রাণহানি বিনিময়ে আমরা এই সংসদটা পেয়েছি। এই সংসদটা অন্য সব সংসদের চেয়ে একটু ডিফারেন্ট। তো এইটাকে, আর তাছাড়া এই সংসদ প্রাঙ্গণে আপনার অনেকগুলো ঐতিহাসিক ঘটনা ঘটেছে। আপনারা জানেন জুলাই ঘোষণা, জুলাই সনদ, এই দুটাকে ঘিরে যে অনুষ্ঠান সেটাও সংসদেই আপনার আয়োজন করা হয়েছিল। এই সংসদে সাউথ প্লাজাটা আমাদের কাছে আরও বিভিন্ন কারণে স্মরণীয়। আমাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছিল, এটার পাশে জায়গাতে আমাদের যে সবার প্রিয় শহীদ ওসমান হাদির জানাজা হয়েছিল। তো এটা একটা অনেক স্মৃতি জড়িত আছে এখানে। প্লাস এটা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের একটা বিভিন্ন যে ডকুমেন্টেশন সেটার প্রকাশের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছিল। তো এটা সবকিছু বিবেচনা করে ওনারা ইউনূস অ্যান্ড গং বলতে হবে, কারণ তারা যেভাবে সংবিধান লঙ্ঘন করেছেন, যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন, যেভাবে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়েছেন, যেভাবে হাজার হাজার কোটি টাকা পাচারে দুর্নীতি করেছেন, এই ইউনূস অ্যান্ড গং এদেরকে বিচারের আওতায় আনতেই হবে এবং এরা কোনোভাবেই যেন পালাতে না পারে। আর যদি পালিয়ে যায়ও তাতেও কিন্তু তারা কোনোভাবেই রেহাই পাবে। কয়েকজন উপদেষ্টা, প্রতিরক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা, তারা নানা রকম বিতর্ক তৈরি করেছেন। তার যে প্রেস সচিব, তারপরে আপনার আইসিটির যে বিচার,
হ্যাঁ, আইসিটির যে বিচার, যে মানে আপনার কোনো আইন কানুনের তোয়াক্কা ছাড়াই হয়েছে, এগুলো কিন্তু আপনার, তারা যদি পালিয়েও যায়, পালিয়ে তারা ফ্রান্সে যাক, ইউএসএ তে যাক, যেখানেই যাক, তার পরিণাম তাদেরকে ভোগ করতে হবে। এবং এই বিচার কিন্তু তারা মানে কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবে না। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। সরকারের কোনো উপদেষ্টা থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারীদের বিরুদ্ধে অনেক ধরনের দুর্নীতি অভিযোগ রয়েছে। সেই জায়গা থেকে যাতে অভিযুক্তদের কেউ পালাতে না পারে, সেই দাবি এখন জনমনের। পাশাপাশি আওয়ামী লীগকে নিয়ে বিএনপি কি ভাবছে, অথবা বিএনপির সাথে আওয়ামী লীগ কি ধরনের সমঝোতায় পৌঁছাবে তাদের রাজনৈতিক কার্যক্রম পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর শেখ হাফিজুর রহমান কার্জন। শেখ হাফিজুর রহমান কার্জন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে সরকারের 18 মাস, এই সরকার এই সময়ের মধ্যে নানান ধরনের জুলুম, নির্যাতন এগুলো তো করেছে। আপনার নিজের উপরও নির্যাতনের খড়গ নেমে এসেছে। এবং একই জায়গা থেকে প্রশ্ন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেমন হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ ছিল, ঠিক একই অভিযোগ এই সরকারের কোন উপদেষ্টা থেকে শুরু করে ডক্টর ইউনূস ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এর মধ্যে একজন পালিয়ে গেছেন, ফয়েজ আহমেদ তোয়েব, যিনি ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী। আসলে কি করা উচিত? এখনো তো ওথ নেয়নি বিএনপি সরকার হিসেবে। এই জায়গা থেকে সাধারণ মানুষের যে দাবি, আপনি তাদের সঙ্গে একমত কিনা? আপনাকে ধন্যবাদ। এখন ধরেন যে আমি যেটা বলবো যে আপনার দুর্নীতি যেটা হয়েছে, দুর্নীতি তো হয়েছে, মানে দুর্নীতির অভিযোগ, মানে দুর্নীতির কথা যদি আমরা বলি, তাহলে পরে দেখবেন যে আমাদের এখানে সামরিক সরকার, তারপর রাজনৈতিক সরকার, দলীয় সরকার যারাই ছিল, তাদের সবার বিরুদ্ধেই কম বেশি দুর্নীতির অভিযোগ আছে। তো ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠাটা খুবই মানে নজিরবিহীন ঘটনা। কারণ কোনো তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, হ্যাঁ, আমরা তো আসলে তাকে এক ধরনের ইন্টারিম গভর্নমেন্ট, মানে তাদের নির্দিষ্ট কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো পালন করে তারা চলে যাবে, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে পুরো জাতি 5ই আগস্টের পরে তাকে সমর্থন দিয়েছে। হ্যাঁ, কিন্তু দুর্নীতির কথা যদি বলেন, আপনার সাথে ঠিক আমি একমত হব না। কারণ দুর্নীতির চেয়েও অনেক মারাত্মক মানে অপরাধ তারা করেছে, এবং আমরা এখন এই আওয়াজটা অনেকেই তুলছেন। এবং এটা আমরা দেখি যে যারা আসলে সরকারি মানে একটা সরকারে ছিলেন, ক্ষমতা পরিচালনা করতে গিয়ে তারা নানা রকম দুর্নীতি করেছেন, টাকা পাচার করেছেন, নানা রকম কারণে মানুষের ভিতরে একটা ক্ষোভ জন্ম নিয়েছে। তাদের পতনের সময় কিংবা বিদায়ের সময় তাদেরকে পালাতে যেন না পারে, সেরকম একটা রব উঠে। কিন্তু আমি যেটা মনে করি যে ইউনূস সাহেব এবং তার সাথে কয়েকজন উপদেষ্টা, সব উপদেষ্টাকে পালাতে হবে কিংবা সব উপদেষ্টার সমস্যা হবে, সেটা আমি মনে করি না। কিন্তু ইউনূস সাহেব সহ কয়েকজন উপদেষ্টা, যেমন ধরেন খলিলুর রহমান, উনি তো বাংলাদেশের নাগরিক, তো তাকে প্রতিরক্ষা উপদেষ্টা মানে এরকম একটা কনস্টিটিউশনাল পোস্ট মানে কি করে তিনি ডক্টর ইউনূস সাহেব নিয়ে আসলেন? তারপর এরকম তার যে সরকারের মধ্যে যে সরকার, কোর কমিটি অফ ইউনূস, যাদের অধিকাংশই আপনার বিদেশি নাগরিক এবং দ্বৈত নাগরিক। হ্যাঁ, তো এই যে আমার কাছে মনে হয় যে দুর্নীতির চেয়েও অনেক বড় যে অভিযোগটা, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে সরকার, তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতার মামলাটা করতে হবে। এবং কেন এই কথা বলছি, 8ই আগস্ট 2024 সালে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন, তিনি কিন্তু তখন একজন দণ্ডিত একজন অপরাধী। নির্বাচনের সঠিক ফলাফল ফিরিয়ে আনতে জামাত জোটের জোরালো চেষ্টা অব্যাহত এখনো, এবং আমিরে জামাত অনড় অবস্থানে আছেন। চেষ্টা চলবে, চেষ্টায় ত্রুটি করা যাবে না। ফলাফল আসুক বা না আসুক, হয়তোবা কিছু কিছু জায়গায় আদালতের রায় 6 মাস 1 বছর পর হলেও ভালো কিছু আপনারা দেখতে পারেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি। দর্শক, আপনারা জানেন যে 30 থেকে 32টা আসনে ইলেকশন রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে, টেম্পারিং করে জামাতকে হারিয়ে দেওয়া হয়েছে, এবং জামাত এই তথ্য প্রমাণগুলো ইলেকশন কমিশনের কাছে উপস্থাপন করেছে। তবে গেজেট হয়ে যাওয়ার পর পুনর্গণনার সুযোগ অত্যন্ত কঠিন। স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন চাইলে এখন পুনর্গণনা করতে পারে না। এটা কোর্ট যদি সিদ্ধান্ত দেয় বা কিছু একটা, তখন কোর্টের উপর ডিপেন্ড করে, কিন্তু স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের আসলে তেমন কিছু করার নেই। জামাত এনসিপি জোট আইনি প্রক্রিয়া দিকে যাচ্ছে। যতটুকু টেম্পারিং হয়েছে হাসিনার আমলে পার পাওয়া গেছে, এখনো হয়তো বা ডিপ স্টেটের মেকানিজমের কারণে ফর দি টাইম বিং পার পাওয়া গেছে, কিন্তু চূড়ান্তভাবে পার পাওয়া যাবে না। জামাত ইজ ভেরি সিরিয়াস। দর্শক, জামাতের নেতৃত্বে 11 দলীয় জোটের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে গেছে, সমস্ত তথ্য উপত্য তাদের কাছে উপস্থাপন করেছে, মিডিয়ায় তথ্য সরবরাহ করছে, এবং আইনগত পদক্ষেপের দিকেও জামাত যাচ্ছে। এবং যেসব জায়গায় ফলাফল টেম্পারিং করে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, সেটা ফিরিয়ে আনার চেষ্টা করছে। এবং চেষ্টার মধ্যে কিছু সুখবর আছে। একটা বিষয় জানতে পেরেছি যে
এই যে উচ্চকক্ষে পিআর, এটা নিয়ে বিএনপির কেউ কেউ নেতিবাচক কথা বলে, কিন্তু সুখবর হচ্ছে উচ্চকক্ষে পিআর বিএনপি করতে বাধ্য হবে। তাতে আমরা কিছু ভুল তথ্য আপনাদেরকে দিয়েছি, ক্লারিফাই করছি এবং দুঃখ প্রকাশ করছি। এই ভুলটা তথ্যপত্র পেতে আমাদের লেট হওয়ার কারণে এখন মোটামুটি পাওয়া গেছে, তো এক্সাক্ট না এটাও পাবেন আপনারা। তবে এখন যেটা বলছি এটা একদম সত্যের কাছাকাছি, ভেরি লিটল ডিস্টেন্স হবে। যেমন আমরা বলেছিলাম, দুঃখ প্রকাশ করে বলছি, এটা ঢাকা মহানগরীর ভোটের আলোকে এবং বিজয়ীদের ভোটের আলোকে একটা মিসক্যালকুলেশন ছিল। আমি নিজে বলেছিলাম এবং জামাত শিবির অধিকাংশ লোক এখন এই ভুলটা বিশ্বাস করেন, কিন্তু এটা ভুল। সেটা হচ্ছে জামাতের অনেক বড় বড় নেতারাও শেয়ার করেন দেখি, এবং বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জামাতপন্থী এরাও দেখলাম এই ভুলটা শেয়ার করেন। সেটা হচ্ছে জামাত ভোট পেয়েছে 43.99%, মানে প্রায় 44%, আর বিএনপি পেয়েছে 46.5%। ভোটের ব্যবধান 2.7%। এই কথাটা আদৌ ঠিক নয়, এবং অন্যান্য যারা তারা 9% পেয়েছে, এই কথাটা ঠিক নয়। সঠিক কথা হচ্ছে যে জামাত ভোট পেয়েছে 31.99%, তো জামাতের ভোট প্রায় 32%, আর বিএনপির ভোট প্রায় 44%। এটা হচ্ছে সঠিক তথ্য। অতএব আগের ভুলের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তা আগের ভুলের উপর ভিত্তি করে যে হিসাবটা ছড়িয়ে পড়েছিল যে জামাত 100 উচ্চকক্ষে 100 সিটের মধ্যে 43টা সিট পাবে বা 44টা সিট পাবে, আর বিএনপি 46টা পাবে, এরকম একটা হিসাব না। উচ্চকক্ষে যদি পিআর হয় জামাত 31 বা 32টা সিট পাবে। বাংলাদেশের দায়িত্ব নিয়ে তারেক রহমান হয়তো সাম্প্রতিক সময়ে সব থেকে বড় বিস্ফোরণটি ঘটিয়ে দিয়েছেন। তিনি তার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এবং এরপর বাংলাদেশের সকল জামাতপন্থী ছাত্র নেতারা কার্যত তেলে বেগুনে জ্বলে উঠেছে। ভারত বিরোধী রাজনীতি করে যাদের উত্থান, যাদের প্রতিষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, তারা যখন মুখ থুবড়ে পড়েছে, ঠিক তখনই তারেক রহমান এমন একটি চাল দিয়েছেন যা আসলে বাংলাদেশের ছাত্র নেতাদের জন্য মেনে নেওয়া তো সম্ভব নয়। উল্টে তাদের রাজনৈতিক কেরিয়ার কিন্তু বড় সড় প্রশ্নের মুখে পড়ে গেছে। এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন যে নরেন্দ্র মোদী কি সত্যি বাংলাদেশে যাবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে, নাকি চিরাচরিত নিয়ম অনুযায়ী ভারত অন্য মন্ত্রণালয়ের কোনো মন্ত্রীকে পাঠাবেন। দেখুন, সাধারণত নরেন্দ্র মোদী কিন্তু কোনো রাষ্ট্রের শপথ গ্রহণ অনুষ্ঠানে যান না। এর আগেও বহু দেশে আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখেছিলাম, কখনো নীতিন গডকরি, কখনো ডক্টর জয়শঙ্কররা কিন্তু এই ধরনের শপথ গ্রহণ অনুষ্ঠানে যেতেন। কিন্তু এক্ষেত্রে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে তারেক রহমান স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে ভারতবর্ষের সঙ্গে ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করাই আসলে ভারত এবং বাংলাদেশের পরবর্তী জিওপলিটিক্যাল যে গোল, তার প্রথম ধাপ এবং পরবর্তী ধাপ, এবং এর জন্যই বাংলাদেশ কিন্তু কাজ করবে। এবার এই পদক্ষেপগুলোর পর কি কি জিনিস দক্ষিণ এশিয়ার রাজনীতির সাপেক্ষে সব থেকে বেশি আলোচনা হতে পারে একটু আপনাদের বলে দেওয়া দরকার। দেখুন, তারেক রহমান যখন প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তার অনেক আগেই কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে কিন্তু ফোন করেছেন, এবং ফোন করার পরই কিন্তু রাজনৈতিক যে সমীকরণ সেটা তিনি বদলে দিয়েছেন। এবার তারেক রহমান যে পদক্ষেপ নিলেন তাতে প্রথমত 3টে জিনিস এস্টাবলিশমেন্ট হতে পারে। প্রথমত, শেখ হাসিনা বরাবর ছিলেন ভারতপন্থী, এবং তার মানে ভাবেন এখনো সংসদ সদস্যরা শপথ নেয় নাই, তারেক রহমানের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হয় নাই। প্রধান বিরোধী দলীয় যে জোট 40% ভোট পেয়েছে, সে জোট রাজপথে নেমে পড়ছে সোমবার। মঙ্গলবারে সংসদ সদস্যদের শপথ, মঙ্গলবারে সরকারের মন্ত্রিসভার নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ নির্ধারিত হয়েছে। বাংলাদেশের জামায়াতে ইসলামী এনসিপির 11 দলীয় জোট কিছুতেই যে নির্বাচনের ফলাফল মেনে নিতে পারছে না, তার প্রমাণ বৃহস্পতিবার নির্বাচনের পর শনিবার দুদিন বাদে জামায়াতের আমির ফেসবুকে পোস্ট দিয়ে পরাজয় মেনে নিয়ে একটা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালনের যে পোস্ট দিয়েছিলেন সেটা সরিয়ে নিয়েছেন। শুধুমাত্র তাই নয়, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান প্রতিরোধের ডাক দিয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে। জামায়াতে ইসলামীর তরফে ব্যাপক ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আনা হচ্ছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ থেকেই জামায়াতে ইসলামী যেমন সোচ্চার, জামায়াতে ইসলামীর চাইতেও বেশি সোচ্চার এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ নিয়ে জামায়াতে ইসলামীর প্রধান শরিক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর পাশাপাশি তারা সারা দেশ জুড়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় জামায়াতের নেতাকর্মী এবং এনসিপির নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, অগ্নিসংযোগ, তাদের ওপর হয়রানি, হামলা, নির্যাতনের অভিযোগ আনবার পাশাপাশি ডাক্তার শফিকুর রহমান যখন ফেসবুকে পরাজয় মেনে নেওয়ার পোস্টটি সরিয়ে দিয়েছেন, তার পাশাপাশি তিনি নোয়াখালীর হাতিয়ায় ন্যাশনাল সিটিজেন পার্টিকে ভোট দেওয়ায়, মানে 3 সন্তানের জননী, তিনি এনসিপিকে ভোট দেওয়ায় তাকে ধর্ষণ করা হয়েছে, এই অভিযোগ এনেছেন তার ফেসবুক পোস্টে। এবং ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে নোয়াখালীর হাতিয়ায় ন্যাশনাল সিটিজেন পার্টিকে ভোট দেওয়ায় 3 সন্তানের এক জননীকে ধর্ষণের যে অভিযোগ উঠেছে তা শুনে আমি হতবাক, স্তম্ভিত। এবং তিনি বলেছেন আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই
দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক কথা হচ্ছে। ডক্টর ইউনূসের উপর অনেক চাপ, বা তারেক রহমান যে ক্ষমতায় বসবেন, শপথ গ্রহণ করবেন। অন্যদিকে আসিফ নজরুল অনেক কথা বলে গেছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।